বাদরের গলায় মুক্তোর মালা পরালে বাদর যেইভাবে নিজেকে রাজা ভাবতে শুরু করে, ঠিক সেটাই ঘটতে দেখতে পাচ্ছি একজনের ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝেই গেছেন কার কথা বলছি। দুর্গা পুজোয় বিধি নিষেধ জারি করে ফতোয়া জারি বাংলাদেশে। নামাজ চলাকালীন ঢাক বা মাইক বাজালে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। বাংলাদেশের সরকারের ফতোয়া পোস্ট করেছে ইসকন। নামাজের 5 মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক। দুর্গাপুজো নিয়ে বৈঠকে সিদ্ধান্তমূলক দাবির কথা বলেছে ইসকন। বাংলাদেশ সরকারের কড়া নিন্দা করেছে ইসকন। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কি বলেছেন শুনে নেব আমরা। পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে একটু বলেন যে এই পূজার মেইন হইতে এটা আইন শৃঙ্খলার সভা, যেহেতু আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমার এখানে সাহায্য সহযোগিতা করছেন আমাদের ধর্ম উপদেষ্টায়, আর এই যে আমাদের এই ভাইয়েরা আছেন তারাও আমাদের কিন্তু সব ধরনের সাহায্য সহযোগিতা করছে এবং করবে। এখানে 1 নম্বর হলো ছিল পূজার নির্মাণকালে নিরাপত্তা। যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যখন শুরু হয়ে যায় সেই সময় থেকে। তারপরে আমরা ডিসকাস করছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায়। এটা আরেকটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে, যেটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। বুঝতে পারছেন তাহলে বাংলাদেশে ঠিক কতটা বিপদে রয়েছে সংখ্যালঘুরা। ধর্মের ভিত্তিতে যে অত্যাচার শুরু হয়েছে সেটা বারবার ফুটে উঠেছে বাংলাদেশে। আশঙ্কা ছিলই এমন কিছুর। শেখ হাসিনার সময়ই বাংলাদেশে কট্টরপন্থীরা দুর্গাপুজোর মণ্ডপে জ্বালিয়ে দিয়েছিল আগুন, আর এখন তো তারা হাতির 5 পা দেখে নিয়েছে। সেই জন্য গন্ডগোল যে পাকাবে না, শান্তিতে পুজো করতে দেবে, এটা ভাবাই হয়তো বোকামো। এর আগে আমরা বহুবার দেখেছি বাংলাদেশের বিভিন্ন মন্দিরে সংখ্যালঘুদের বিভিন্ন প্রার্থনা স্থলে হামলার দৃশ্য। শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর তাদের অত্যাচার যেন মাথা খারাপ হারে বেড়ে গেল। জ্বালিয়ে দেওয়া হয় মন্দির, সংখ্যালঘুদের বাড়িঘর। এবার সরকারের তরফ থেকে তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা গতকাল একটা মিটিং করেছিলেন। বিভিন্ন দুর্গা পুজো কমিটিকে নিয়ে মিটিংটা হয়েছিল বাংলাদেশে। সেই মিটিংয়েই সবটা জানিয়ে দেওয়া হয়েছিল। রুল বুক তাদের ধরিয়ে দেওয়া হয়েছে যে কি করতে হবে, কি নিয়ম পালন করে চলতে হবে। নামাজ শুরু হওয়ার 5 মিনিট আগে, নামাজ চলাকালীন এবং নামাজের 5 মিনিট পর যদি এই টাইমলাইনের মধ্যে কোথাও কোনোভাবে ঢাক বা মাইক বেজে ওঠে, যদি কোথাও মন্ত্রপাঠ হয়, তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এরপরই গোটা বিশ্বজুড়ে এমনকি ভারতবর্ষেও এই বক্তব্যের বিরুদ্ধে, বাংলাদেশের ওই ফতোয়ার বিরুদ্ধে নিন্দা হচ্ছে। কারণ এক প্রকার ফতোয়া জারি করা হলো। ভারতবর্ষে তো আমরা কখনো দেখিনি যে কোনো এক সম্প্রদায়ের অনুষ্ঠান চললে আরেক সম্প্রদায় নিজেদের অনুষ্ঠান করতে পারবে না। গণতান্ত্রিক দেশে এরকমটা কখনো হয় না। এতদিন গণতান্ত্রিক দেশ রূপেই পরিচিত ছিল বাংলাদেশ। তাহলে কি এখন থেকে বাংলাদেশ পাল্টে যাচ্ছে? নতুন সিস্টেম আসছে? কারণ নিয়ম তো হয়ে গেল দুর্গাপুজোর সময় নামাজ চলাকালীন বাজানো যাবে না কোন রকম ঢাক বা মাইক। বিষয়টাকে মোটেও ভালো চোখে দেখছে না ইসকন। তো বাংলাদেশের কট্টরপন্থী লোকজন যতই শেখ হাসিনাকে পছন্দ না করুক, কিন্তু সত্যতা এটাই যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের হিন্দুরা ওখানে যতটা সেফ ছিল, ঠিক তেমন সুরক্ষা মনে হয় না বাংলাদেশের হিন্দুরা আর কখনো পাবে। এক্ষেত্রে বাংলাদেশি যত হিন্দু শিক্ষার্থীরা রয়েছে যারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে অংশগ্রহণ করেছিল, আজ তারাই হয়তো সব থেকে বেশি পস্তাচ্ছে। তারা কখনো ভাবেনি শেখ হাসিনা চলে যাওয়ার পর নতুন বাংলাদেশে তাদের সঙ্গে কি ধরনের ব্যবহার হবে। যদি তারা সেটার বিন্দুমাত্র অনুমান করতে পারত, তো তারা শেখ হাসিনার সরকারকে ফেলতে জামাত ইসলামী এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সঙ্গ কখনো দিত না। ভারত সরকার তো অনবরত বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করছে যেন তারা বাংলাদেশের হিন্দুদের সেফটি সুনিশ্চিত করে। আর এখন খবর বেরিয়ে আসছে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য অন্তর্বর্তী সরকার ওখানে একটা বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। আসলে হিন্দু ধর্মের মানুষদের জন্য উৎসবের সিজন শুরু হয়ে গেছে। 10 দিনের গণেশ চতুর্থী মহোৎসব শুরু হয়ে গেছে। 17ই সেপ্টেম্বর শ্রী গণেশের বিসর্জন হবে। আর তার কিছুদিন পরের মাসেই নবরাত্রি
ফেব্রুয়ারির শেষে শুরু হবে দুর্গাপুজো, তৈরি হবে বড় বড় প্যান্ডেল, বড় বড় মূর্তি এবং মানুষরা সব নতুন জামাকাপড় পরবে। কিন্তু এসবের মাঝে ভুললে চলবে না, বিচার পায়নি এখনো অভয়া। উৎসবে মাতোয়ারা আমরা হব না, মনে মনে সবার দাবি এক, অভয়া আমাদের বিচার পাক। শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের 1,30,00,000 হিন্দু বাংলাদেশের ভেতরে ওখানে লার্জ স্কেলে দুর্গোৎসব সেলিব্রেট করত। প্যান্ডেল বানানো, মন্দির সাজানো, মূর্তি বানানো এসব বাংলাদেশের ভেতরে ওখানে 1 মাস আগেই শুরু হয়ে যেত। কিন্তু এইবার বাংলাদেশের হিন্দুদের ভয় রয়েছে, যদি তারা আগের বারের মতো এইবারও তোড়জোড়ের সঙ্গে গণেশ চতুর্থী, নবরাত্রি এবং দুর্গোৎসব পালন করে তো ওখানকার কট্টরপন্থীরা তাদের ওপর হামলা করবে। সে ট্রেলার আমরা আগে দেখেছিও যে কিভাবে বাংলাদেশের হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য বর্ডারে চলে এসেছিল। এই জন্য এইবার বাংলাদেশের হিন্দুদের মধ্যে ভয় রয়েছে, কিন্তু ভারত অনবরত চেষ্টায় রয়েছে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার। প্রধানমন্ত্রী মোদী স্বয়ং নিজেতেই নিয়ে স্টেটমেন্ট জারি করেছিলেন, আর তার উপর আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য বলা হয়েছিল। এখন ভারতের চেষ্টার পর বাংলাদেশের হিন্দু কমিউনিটির মানুষদের জন্য এখন সুখবর বেরিয়ে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মন্দিরগুলোকে সিকিউরিটি দেওয়ার প্রস্তুতি দুর্গাপুজোর ঠিক 1 মাস আগেই শুরু করে দিয়েছে। তো খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধার্মিক মামলার অ্যাডভাইজার ডক্টর খালিদ হোসেন কালীমাতার মন্দিরে নিজেই ভিজিট করে এবং ওখানে দাঁড়িয়ে বাংলাদেশি হিন্দুদের জন্য স্টেটমেন্ট জারি করে। ডক্টর খালিদ হোসেন বলে, যদি কোনো ব্যক্তি হিন্দু মন্দিরে বাধা প্রদান করতে বা হিন্দুদের বিরক্ত করার চেষ্টা করে তাহলে তাদের আইনের ভিত্তিতে বাংলাদেশের ভেতরে কঠিন শাস্তি দেওয়া হবে। আর আমি হিন্দুদের কাছে আপিল করছি তারা তাদের উৎসব ধুমধামের সঙ্গে পালন করুক। বাংলাদেশের সমস্ত হিন্দুদের আমি আশ্বস্ত করছি, আমরা তাদের মন্দিরগুলোর লোকসান হতে কিছুতেই দেব না। যদি আপনাদের মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে তাহলে আপনারা সবাই আশ্বস্ত থাকুন। এরই সাথে ধার্মিক মামলার অ্যাডভাইজার ডক্টর খালিদ হোসেন গভর্নমেন্ট অফিসিয়ালস এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিসারদের সঙ্গে মিটিং করে তাদের বাংলাদেশের ভেতরে হিন্দু কমিউনিটির মন্দির এবং প্যান্ডেলগুলোর সুরক্ষা প্রদানের নির্দেশ দেয় আর এক প্রকার সিকিউরিটি প্রোভাইড করার কথাও বলে। ডক্টর খালিদ হোসেন এর সাথে বলেছে যে তারা হিন্দু কমিউনিটির মন্দির এবং প্যান্ডেলের সুরক্ষার জন্য ভলেন্টিয়ারি করা মাদ্রাসা স্টুডেন্ট এবং লোকাল মানুষদের সহায়তা নেবে। এখন ভয় তো এটাই, মাদ্রাসা স্টুডেন্ট এবং অন্য কমিউনিটির লোকালরাই হিন্দু মন্দিরগুলো যেন হামলা না করে। দুর্গাপুজো 9 অক্টোবর থেকে 13 অক্টোবর অবধি চলবে, আর তখনই বোঝা যাবে যে বাংলাদেশে হিন্দুরা কতটা সুরক্ষিত রয়েছে, কারণ এমন দুমুখ রাজনীতি চলেই থাকে। দুর্গাপুজোর সময় যদি কোনো হিন্দু মন্দির বা প্যান্ডেলে হামলা হয় তাহলে সেই সমস্ত ফুটেজ, ফটো, ভিডিও গোটা বিশ্ব জুড়ে ভাইরাল হবে। হয়তো এই ভয় অন্তর্বর্তী সরকার চেষ্টায় রয়েছে যাতে অন্তত দুর্গাপুজোর সময় হিন্দুরা বাংলাদেশে শান্তিতে থাকে। এরকম পলিটিক্স আমাদের অনেক দেখা আছে, আর বাংলাদেশের কি যে অকাত সেটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ শহর বাদ দিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রামগঞ্জেই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই থাকছে লোডশেডিং। বিদ্যুতের সাপ্লাই দিতে গিয়ে খাচ্ছে হিমশিম বাংলাদেশের সাধারণ মানুষরা। তাদের জীবন শৈলী যেন থমকে গেছে এই লোডশেডিং এর তাড়নায়। সম্পূর্ণ বিশ্বে একজন বুদ্ধিমান মানুষ সেই হয়ে থাকে যিনি তার উইকনেস এবং স্ট্রেংথ অর্থাৎ যে দুর্বলতা এবং শক্তির বিষয় অবগত থাকে। আর একই জিনিস ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি এবং অন্তরাষ্ট্রীয় কূটনীতিতেও একদম সঠিক খাপ খায়। একটা বুদ্ধিমান দেশ সেই হয়ে থাকে যে নিজের দুর্বলতা এবং শক্তি ক্ষমতাকে মাথায় রেখে বিদেশ নীতির সিদ্ধান্ত গ্রহণ করে। যেই দেশে জানা রয়েছে যে ভবিষ্যতে কোন দেশ তার কাজে আসবে আর কোন দেশ কাজে আসবে না, সেই দেশই আজকের সময়ে সফল হয়ে থাকে। এমনকি ভারত, আমেরিকা, চীন এবং রাশিয়া এদের মতো বড় এবং শক্তিশালী দেশগুলোই সিদ্ধান্তকে ফলো করে থাকে। এই কারণেই রাশিয়া থেকে S-400 ক্রয় করার পরও আমেরিকা ভারতের ওপর স্যাংশন লাগায়নি। আর আমেরিকার কথায় ভারত ইরানের থেকে ক্রুড অয়েল পারচেস করা বন্ধ করে দিয়েছিল। রাশিয়া ভারতকে হাতিয়ার বিক্রি করে কিন্তু পাকিস্তানকে করে না। অন্যদিকে চীন তাইওয়ানের ওপর হামলা করে কখনোই এর অধিকার নেওয়ার চেষ্টা করে না। একটা ভুল পদক্ষেপই যে কোনো মুহূর্তে বড়সড় ক্ষয়ক্ষতি করতে পারে, কিন্তু বরাবর করতে গিয়ে বাংলাদেশের মতো ছোট ছোট দেশ অনেক সময়ই নিজের সীমা পার করে যায়। এই বিষয়ের ওপর মনোযোগ দেয় না যে তাদের কি দুর্বলতা রয়েছে আর তাদের ক্ষমতা ঠিক কতটা রয়েছে। আর তারপর অবস্থা হয় মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতো। তো এখন খবর বেরিয়ে আসছে যে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে সাপ্লাই করা ইলেকট্রিসিটির একটা লম্বা চওড়া বিল পাঠিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশ
বাংলাদেশের জন্য এই সময় পে করা প্রায় অসম্ভব। আসলে আদানি গ্রুপ ঝাড়খণ্ডে থাকা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করে থাকে। এর জন্য আদানি গ্রুপ এবং বাংলাদেশের সরকারের মধ্যে 2017 সালে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল। এতদিন পর্যন্ত আদানি গ্রুপ বাংলাদেশকে যে বিদ্যুৎ সাপ্লাই করেছে তার পেমেন্ট বাংলাদেশের সরকার কমপ্লিট করেনি। আর খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশ প্রতি মাসে 90 থেকে 100 মিলিয়ন ডলারের বিদ্যুৎ আদানি গ্রুপ থেকে পারচেজ করে থাকে। কিন্তু গত 7 থেকে 8 মাসে আদানি গ্রুপ বাংলাদেশকে যে বিদ্যুৎ সাপ্লাই করেছিল তার জন্য বাংলাদেশের 800 মিলিয়ন ডলার আদানি গ্রুপকে পে করার কথা ছিল, যেটা অনেকদিন থেকেই পেন্ডিং হয়ে পড়েছিল। তো এই নিয়ে খবর আসছে যে আদানি গ্রুপ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পেমেন্ট ক্লিয়ার করার জন্য একটা লেটার পাঠিয়েছে। এছাড়াও বলেছে যে 800 মিলিয়নের মধ্যে 500 মিলিয়ন ডলার কোম্পানিকে আর্জেন্ট বেসিসে পে করতে হবে, কারণ পেমেন্ট লেটের কারণে কোম্পানির অপারেশন প্রভাবিত হচ্ছে আর এটা কোম্পানির জন্য একদমই সাস্টেনেবল হবে না। এছাড়াও আদানি গ্রুপ বলেছে বাংলাদেশে তারা যে বিদ্যুৎ সাপ্লাই করে তারা পরবর্তীকালেও করবে, আর বাংলাদেশের বিদ্যুৎ কেটে দেওয়ার প্ল্যান তারা কখনোই করেনি। এখন যদিও এটা কেবলমাত্র আদানি গ্রুপ, কিন্তু খবর বেরিয়ে আসছে যে আরো যে 5টা কোম্পানি রয়েছে যারা বাংলাদেশকে পাওয়ার সাপ্লাই করে থাকে, এই সব কোম্পানিগুলোকে বাংলাদেশের সরকারকে 1 বিলিয়ন ডলার পে করতে হবে, যেটা ভারতীয় কারেন্সিতে হয় 8,200 কোটি টাকার কাছাকাছি। বাংলাদেশ পেমেন্ট আমেরিকান ডলারে করে থাকে, কিন্তু সমস্যা হলো বাংলাদেশের সরকারের কাছে এই সময় বিদেশি মুদ্রা ভান্ডার একদম নেই বললেই চলে, আর সেখানেই তাদের ভারী কমতি দেখা গেছে। বাংলাদেশের সরকারের কাছে এখন 2 মাসের ইম্পোর্ট বিল পে করার বিদেশি মুদ্রা ভান্ডার বেঁচে রয়েছে। এই কারণেই বাংলাদেশের সরকার IMF এর থেকে 3 বিলিয়ন ডলারের ফাইন্যান্সিয়াল এড চেয়েছিল, কিন্তু IMF এই নিয়ে কোন রকম সিদ্ধান্ত গ্রহণ করেনি। অন্যদিকে প্রোটেস্টের কারণে বাংলাদেশের ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। বাংলাদেশের এক্সপোর্ট হঠাৎই 0 হয়ে গেছে। আর যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার IMF এর প্যাকেজ না পায় তাহলে হতে পারে বাংলাদেশের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে আর বাংলাদেশ একটা ডিপ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগবে। এখন দেখার বিষয় এটাই হবে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি আদানি গ্রুপ এবং ভারতের বাকি কোম্পানিগুলোর বিল ক্লিয়ার করতে পারে নাকি না। এর ওপর যখনই পরবর্তী কোনো খবর আসবে দ্রুত আপনাদের জানিয়ে দেব। কিন্তু বাংলাদেশের সরকার যদি এই পেমেন্ট না করে তাহলে আদানি গ্রুপের কি বাংলাদেশের বিদ্যুৎ কেটে দেওয়া উচিত, হ্যাঁ নাকি না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান।